This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সন্ধ্যা সুপার প্রাইম টাইমে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, শীতের সন্ধ্যায় আগুন লাগলো আবারও কলকাতা শহরে। এই মুহূর্তে অগ্নিকাণ্ডের যে খবর পাওয়া যাচ্ছে, নোনাডাঙ্গার বস্তিতে এই মুহূর্তে আগুন লাগার খবর পাওয়া যাচ্ছে। আমাদের প্রতিনিধি সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে, আরো ডিটেল জানাবেন। সুপ্রিয়, কিভাবে আগুন লাগলো, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ লাগলো বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে বলে অনুমান করা হচ্ছে। দমকলের তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যে গোটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই ঠিক কিভাবে আগুন লাগলো সেই বিষয়টা স্পষ্ট হবে। তবে দমকল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সন্ধ্যা 6:15 থেকে 20 নাগাদ আনন্দপুর থানা এলাকার নোনাডাঙ্গা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে 2টি ইঞ্জিন এবং তার পরবর্তীতে এখনো পর্যন্ত দমকলের 6টি ইঞ্জিন পৌঁছে যুদ্ধকালীন তৎপরতাতে আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ চালাচ্ছে। যেহেতু বস্তি এলাকা, তুমি বুঝতেই পারছো, বহু মানুষের সেখানে বসবাস, সেখানকার যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে যতটা সম্ভব নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকলের পাশাপাশি আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে এখনো পর্যন্ত কোনো রকম কোনো হতাহতের খবর নেই। যত দ্রুত সম্ভব আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই কিন্তু দমকলের তরফ থেকে এখন চালানো হচ্ছে। অনেক ধন্যবাদ। এই মুহূর্তে যে ছবি সুপ্রিয় আমাদের দেখাচ্ছিল, নোনাডাঙ্গার বস্তিতে আগুন লেগেছে। তবে এখনো পর্যন্ত আগুন লাগার প্রাথমিক কারণ সম্পর্কে ধোঁয়াশা রয়েছে। এই মুহূর্তে আনন্দপুর থানা পুলিশ এবং দমকল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। স্বাস্থ্য ভবনের সামনে আজ বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। এর আগেও তারা পথে নেমেছেন। তাদের দাবি 15,000 টাকা বেতন, আর এই বেতনের দাবিতেই তারা পথে আজ নেমেছিলেন। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ, ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভেঙে স্বাস্থ্য ভবনের গেটের সামনে আশাকর্মীরা এগোতে থাকেন। স্বাস্থ্যকর্মীর মর্যাদা চেয়েও তারা বিক্ষোভ দেখান এবং স্বাভাবিকভাবেই পুলিশ বাধা দেয়। আর সেখানে বচসা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয়। আশাকর্মীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে সামিল হয়েছিলেন, তারা কিন্তু একেবারে স্বাস্থ্য ভবনের মূল যে গেট রয়েছে সেই গেটের সামনের রাস্তার ওপরে বসে পড়ে তারা অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে তারা স্লোগান শাউটিং করছেন এবং তাদের যেটা মূল দাবি যে আর ভাতা নয়, ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করতে হবে। এছাড়াও আরও বেশ কিছু দাবি দাওয়া রয়েছে। তবে ইতিমধ্যেই 2.5 ঘন্টা বাদে অবশেষে স্বাস্থ্য ভবনের যারা আধিকারিকরা তারা এই আশাকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছে। 10 সদস্যের প্রতিনিধি তারা ইতিমধ্যেই ভেতরে গেছেন। আশাকর্মীদের কর্মসূচি বা স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান শুরু হয় এবং তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে যে কয়েকটা স্তরে ব্যারিকেড তৈরি করা হয়েছিল, সেই ব্যারিকেডগুলো একের পর এক ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের গেটের বাইরে এসে পৌঁছে। ক্যামেরা পার্সন রজতকে বলবো একটু দেখানোর জন্য। এই স্বাস্থ্য ভবনের গেটের ডান দিক এবং বাদিক যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই কিন্তু রাস্তার উপরে শুধুই আশাকর্মীরা তারা বসে রয়েছেন, তারা স্লোগানিং করছেন এবং তারা কিন্তু একটাই দাবি তারা তুলে ধরার চেষ্টা করছেন যে ন্যূনতম বেতন 15,000 টাকা না হলে তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন। বিধাননগর কমিশনারেটের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী কিন্তু এই স্বাস্থ্য ভবনের গেটের বাইরে মোতায়েন রয়েছে। যে করোনাকালীন প্রত্যেকটা মানুষ ঘরে ঢুকে গিয়েছিল, ডাক্তাররা পর্যন্ত পেশেন্ট দেখছে 1 কিলোমিটার দূর থেকে। আমরা সেইখানে সৈনিকের মতো প্রত্যেকটা মানুষের পাশে থেকে করোনার পরিষেবা দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন 1 লক্ষ টাকা করে স্বাস্থ্যকর্মী যারা আক্রান্ত হবে তাদের দেবে। এ পর্যন্ত তিনি আর ওইসবের নামগন্ধ নেননি। আমাদের এটাই দাবি, মূল্য তো 15,000 টাকা আমাদের করতে হবে। আমরা আরবান আশা এবং আমাদের 3,500 পপুলেশন নিয়ে আমাদের কাজ করতে হয়। আমরা সেভাবে পরিষেবা সেভাবে ঠিকভাবে পাইও না। আমাদের মূল্য কথা হচ্ছে আমাদের 15,000 টাকা দাবি আছে, আমাদের 15,000 টাকা করতে হবে। আর আমাদের বর্তমানে আপনারা কত টাকা পান? 5,250 টাকা পাই। এতে দিয়ে আমাদের সংসারও চলে না, কিচ্ছু চলে না আমাদের। আমরা আমাদের দাবি আদায়ের জন্য 2 বছর ধরে লড়াই করে চলেছি, কিন্তু আমাদের দাবি কেউ শুনছেই না। শুধু সরকারি হাসপাতালে কাজ নয়, এমনকি নেতা মন্ত্রীদের 5 ফরমাস খাটতে হয় পর্যন্ত। কোথায় কোন মন্ত্রী আসবে, কোথায় তাদের কোনো প্রোগ্রাম হবে, পার্টি হবে, তাদের পিকনিক হবে থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে, স্বাস্থ্যের যে কোনো প্রোগ্রামে আশাকর্মীদেরকে পার্টিসিপেট করতে হয়। প্র্যাকটিক্যালি এদেরকে স্বেচ্ছাসেবক বলা হয়, কিন্তু ওরা 24 ঘন্টার কম্পালসারি ওয়ার্কার। তাহলে এতটা যদি 24 ঘন্টায় তাদের অ্যালার্ট থাকতে হয়, কাজ করতে হয়, মায়েদের স্বাস্থ্য, মেয়েদের স্বাস্থ্য, বাচ্চাদের স্বাস্থ্য, এই সব মিলিয়ে আশাকর্মীদের হিউজ রেসপন্সিবিলিটি। আজকে সেই আশাকর্মীদের যদি পেটে ভাত না জোটে তাহলে কি করে হবে?
আশাকর্মীদের টাকাটা যদি কেন্দ্র দেয় তাহলে মমতা ব্যানার্জি কেন তার ক্রেডিট নেয়? প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো টাকা হিসেব দিলে টাকা দেওয়া হবে, এটা একটা সহজ সরল ব্যাপার। পশ্চিমবঙ্গে কোন কর্মীটা, তৃণমূল কর্মীগুলোও চোখে নেই, বেশিরভাগ তৃণমূল কর্মীও চোখে নেই। আমি বলছি পশ্চিমবঙ্গে আশা কর্মীরও যা অবস্থা, ICDS এরও তাই অবস্থা, নার্সেরও তাই অবস্থা, সরকারি কর্মচারীরও তাই অবস্থা, সবারই এক অবস্থা। আশা কর্মীদের অত্যন্ত স্নেহ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীরা যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ করেন এবং সেখানে তাদেরও কিছু দাবি দেওয়া আছে। মুখ্যমন্ত্রী যতটা পারেন করেন। এবার সুকান্ত মজুমদার এত বড় বড় কথা না বলে, একটা কেন্দ্রীয় মন্ত্রী, সে বলছে ভেঙে দিন, গুড়িয়ে দিন। একবারও তো বলছেন না যে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার যে 1,95,000 কোটি টাকা বকেয়া, সেটা কেন্দ্রীয় সরকার বাংলাকে দিয়ে দিন। আজকে যদি মুখ্যমন্ত্রীর কাছে এই বকেয়া টাকাটা এসে পৌঁছয়, তাহলে শুধু আশা কর্মীরা কেন, আরও বিভিন্ন জায়গায় মানুষকে অনেকটা সুবিধা দিতে পারবেন ইচ্ছা মতো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র কিন্তু আশা কর্মীরা নয়, আজকে কলকাতার রাজপথ দেখলো আরও একটা বিক্ষোভ। চাকরির প্রার্থীরা টেট পাশ করেও তারা চাকরি পাচ্ছেন এবং সেই কারণেই তাদের অভিনব প্রতিবাদ। মেরুদণ্ড নেই, তাই হামাগুড়ি দিয়ে প্রতিবাদ করলেন চাকরি প্রার্থীরা। দেখুন সেই ছবি, দুটো ছবি আমরা আপনাদের একই সঙ্গে দেখাচ্ছি। টেট পাশ করেও চাকরি না পেয়ে এই বিক্ষোভ। রাজ্য সরকারের জন্য আমাদের মেরুদণ্ড ভেঙে গেছে, সোজা হয়ে দাঁড়াবো কি করে, হতাশ চাকরি প্রার্থীরা। রাজপথে আপার প্রাইমারি যারা শিক্ষক, তাদের অভিনব প্রতিবাদ, অভিনব বিক্ষোভ দেখা যাচ্ছে। একেবারে ধর্মতলা শহরের প্রাণকেন্দ্রে হামাগুড়ি দিয়ে আপার প্রাইমারি শিক্ষকরা নিজেদের মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন মাত্র 3,000 পাদদেশ পর্যন্ত। যারা হাঁটছেন তাদের বক্তব্য যে তাদের নিয়োগ প্রক্রিয়া যেভাবে স্লথ গতিতে হচ্ছে, অর্থাৎ কচ্ছপ যেভাবে যে গতিতে হাঁটে, যেই গতিতে হচ্ছে সেটাই তারা নিজেদের হাঁটার মাধ্যমে তুলে ধরতে যাচ্ছেন। অর্থাৎ এই স্লথ গতি তাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেটাই তারা দেখতে পাচ্ছেন। এবং সামনের সারিতে যে সমস্ত আপার প্রাইমারি শিক্ষক রয়েছেন তারাই এরকমভাবে অভিনব কায়দা নিজেদের যে প্রতিবাদ, নিজেদের বিক্ষোভটা তুলে ধরার চেষ্টা করছেন, সাধারণ মানুষের বুকে এবং সরকারের বা প্রশাসনের নজর আকর্ষণের চেষ্টা করছেন। মানে কল্যাণের সঙ্গে সুজয়, TV9 বাংলা, কলকাতা। আমরা যে যন্ত্রণায় ভুগছি, সেই যন্ত্রণা এই যে পশুর মতো আমরা হামাগুড়ি দিচ্ছি, আমাদের কাছে কিছু নেই। সরকার আজকে আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে, অতএব সোজা হয়ে দাঁড়িয়ে হাঁটার মতন আর ক্ষমতা নেই। কারণ 12 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছি। এই সরকার টোটালিটা শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে কর্পোরেট সেক্টর করার জন্য যে প্রসেস নিয়েছে, সরকার তো আর কমিশন তো দীর্ঘসূত্রিত করেছে 2014 থেকে আজকে 2026। এটা দীর্ঘসূত্রী নয়। পৃথিবীর ইতিহাসে একটা নিয়োগ প্রক্রিয়া এত বড় দীর্ঘসূত্রী কোথাও নেই। সরকার যেরকম চলছে, আমাদের জীবনটা এভাবেই শেষ হয়ে যাচ্ছে কচ্ছপের মতন হাঁটতে হাঁটতে। কারণ এই নিয়োগ প্রক্রিয়া যেদিন হয়তো সম্পন্ন হবে, সেদিন হয়তো আমাদের জীবনটাই থাকবে না। নিয়োগ হচ্ছে না, নিয়োগ এত দীর্ঘ প্রসেসে চলছে, সেই কারণে আমরা হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করেছি। আমরা মাননীয় 14 বছরের বঞ্চনার শিকার। মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক, ওনার কাছে গিয়ে আমরা সিট আপডেট করে চলতি নিয়োগ প্রক্রিয়ায় আমাদের অংশগ্রহণ করতে চাই এবং যত সিট আছে আপডেট করে অনগোয়িং প্রসেসে ইন্টারভিউ নিয়ে আমাদেরকে নিয়োগ করতে হবে, এই আমাদের দাবি। হামাগুড়ি দিচ্ছেন কেন? এই হামাগুড়ি দিচ্ছে এই কারণে মানবিক হয়ে উনি যাতে আমাদের সর্বত্র বোঝে। আপার প্রাইম বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী, আমাদের 12টা বছর জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের বয়স শেষ, আমরা জীবনে কোনো পরীক্ষায় বসতে পারবো না। যাতে আমাদের দ্রুত নিয়োগ দেওয়া হয়, সেই জন্য আমরা এই দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা বার্তা দিতে চাইছি, এই যে 12 বছর ধরে আমাদেরকে বঞ্চনা করে ফেলে রেখেছে, আমাদের ন্যায্য চাকরি আমাদেরকে দিচ্ছে না। আমরা 14 সালে আমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, 15 সালে পরীক্ষা, 16 সালে রেজাল্ট। আমরা তখন দীর্ঘসূত্রিতা, দীর্ঘসূত্রিতা কচ্ছপের গলিতে দেখাতে যাচ্ছি। ঠিক আছে, নিয়োগ চাই। অপরাধীরা মহাল আনন্দে, মহল তবিয়তে আছে, আর যুবক চাকরি প্রার্থী তারা কারান্তরালে, জেলের মধ্যে, গারদের পিছনে। কেন? ওদের চাকরি চুরি করেছে রাজ্যের শাসক। বছরের পর বছর, প্রত্যেক বছর SSCতে চাকরি হতো, আপার প্রাইমারি বছরের পর বছর কোনো চাকরি নেই, শুধু চাকরি বিক্রি হচ্ছে আর লুট হচ্ছে। স্বাভাবিক কারণে রাস্তায়। সরকার সচেষ্ট, মুখ্যমন্ত্রী সচেষ্ট, শিক্ষামন্ত্রী সচেষ্ট। এখন কথায় কথায় যদি বিজেপি, CPM আর কংগ্রেসের এক শ্রেণীর আইনজীবী কোর্টে গিয়ে জটিলতা তৈরি করেন, তাহলে কর্মপ্রার্থীরা বুঝবেন। এমন নজিরও তো দেখা যাচ্ছে শারীর শিক্ষা, কর্মশিক্ষায়। দেখেছেন তো, যারা কর্মপ্রার্থীদের ধর্নার মঞ্চে গিয়ে তাদের হয়ে কোর্টে দাঁড়িয়েছিল, যখন মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিলেন
তখন সেই চাকরিটা আটকাতে আবার সেই উকিলরাই গিয়ে কোর্টে উল্টো দিকে দাঁড়িয়েছে। আপনি কি বলবেন এদের? আমাদের রাজ্যের সহ নাগরিকদের বেশ কয়েকজনকে আপনারা দেখলেন বিক্ষোভ দেখাচ্ছেন, কেউ হামাগুড়ি দিয়ে, কেউ আরো বেশি বেতন চাইছেন, তাদের ন্যায্য হক বলে দাবি করছেন। এবার দেখাবো এই রাজ্য প্রশাসনের মধ্যেই একজন ব্যক্তিকে কিভাবে হুমকি শাসানি দেওয়া হলো। আবাসের টেন্ডার পাননি আর সেই জন্য বিডিও অফিসের ভেতরে ঢুকে এই কাণ্ড ঘটালেন তৃণমূলের একজন নেতা, এমনই অভিযোগ। ভিডিওর দিকে পুরো মারমুখী হতে দেখা যায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষকে। তো জানিস আমি বহু ভিডিওকে সাইজ করেছি, ইনি এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা বলছি, এমন কিছু বাহাদুর না দমকলের মানুষের সঙ্গে, এমন কিছু বাহাদুর নাই, আমি একদম পরীক্ষা বলছি, এমন কিছু বাহাদুর না দমকলের মানুষের সঙ্গে থাকুন, এমন কিছু করবেন না দমকলের মানুষ যাতে তার সীমাবদ্ধতা ক্রস করে। আপনাকে বলবো, আপনি অ্যাজ এ আধিকারিক আপনাকে আমরা সম্মান করি, অ্যাজ এ দমকল বিডিও হিসেবে সম্মান করি, কিন্তু এমন কিছু করবেন না যাতে দমকল মানুষ আপনার দিকে আঙুল তোলে, এটা আপনার কাছে জোরাত করে দেবে। কেমন শান্ত গলায় একটা হুমকি শাসানি দিচ্ছেন এই শাসক নেতা, আপনারা নিজেরাই শুনলেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। কৌশিক, এরপর কি হলো? কারণ একজন প্রশাসনের আধিকারিক বিডিওকে এইভাবে হুমকি দেওয়া, তার অফিস ঘরে ঢুকে এইভাবে হেনস্থা করা, মারপিট করার মতো একটা পরিস্থিতি তৈরি হওয়া, এরপর কি করলো? পুলিশ কিছু করেছে? দেখো, তুমি যেমনটা বলছিলে যে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, পুলিশের সামনেই কিন্তু এই তৃণমূলের যুবনেতা বলে যে অনেক ভিডিওকে সাইজ করেছে, অর্থাৎ পুলিশের সামনেও কিন্তু তিনি যেমনটা ভিডিওকে মারমুখী ছিলেন, পুলিশের সামনেও কিন্তু সেই একই ধরনের কথা। পরবর্তীতে ভিডিও জিএমকে বিষয়টি পুরোপুরি জানালে তারপরে ভিডিও সেখান থেকে কিন্তু বহরমপুরে আসেন জেলা শাসকের সঙ্গে দেখা করার জন্য, এবং পরবর্তীতে আরেক পক্ষ যারা রয়েছেন এই যে তৃণমূলের যুব তৃণমূল নেতা, পূর্ত কর্মাধ্যক্ষ এবং চেয়ারম্যান, তাদেরকে সকলকে কিন্তু ডিএম অর্থাৎ জেলা শাসক ডেকেছেন, তাদের সঙ্গে দুই পক্ষকে নিয়ে মিটিং এ বসেছেন। বর্তমানে কিন্তু মুর্শিদাবাদের বহরমপুরে সেই মিটিং চলছে। তবে যেখানে যে প্রথমে ঘটনার সূত্রপাত যে পূর্ত কর্মাধ্যক্ষর একটি টেন্ডার হয়নি, একেবারে ক্যামেরার সামনে সবকিছু তো হলো, এরপরেও এই শাসক নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ জমা পড়েনি পুলিশের খাতায়। দেখো, এখনো পর্যন্ত থানায় কিন্তু কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি যে স্থানীয় একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে, এটা আমি বলতে পারি। সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি, ওখান থেকে যেভাবে যদি কারা করলো এটা সেটা আমরা দেখছি। আমি সেই হিসেবে আগে আমার হায়ার অথরিটির কথা বলি। আপনার উপর কি কোনো হামলা হয়েছে? একটা ইনসিডেন্ট হয়েছে, এটাই আমি বলতে পারি। এখন আপনি নামি আগে যাই জেলাতে গিয়ে আপনি একটু ম্যাজিস্ট্রেট আসলে মানে ভিডিও তো সেক্ষেত্রে আপনার উপরে এই যে একটা ঠিক আছে, আমি আমার হায়ার অথরিটির সঙ্গে কথা বলি, যেটা ওনাদের গাইডলাইন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই করছি। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখতেই হচ্ছে। 94 লাখ নয়, আরো ভোটারকে ডাকা হতে পারে শুনানির জন্য। এই মুহূর্তে সব থেকে বড় খবর ব্রেক করছে TV9 বাংলা। 94 লাখ নয়, আরো ভোটারকে এসআইআর শুনানির জন্য ডাকা হতে পারে, তবে 7ই ফেব্রুয়ারির মধ্যে শুনানি শেষ করা হবে। আরো ডিটেল তথ্য নেব আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, 134 লক্ষ তালিকা ছিল, এই ভোটারদের ডাকার কথা ছিল, কমিশন সেটা কমিয়ে এনে 93 লক্ষ করেছিল। বাকিদের ক্ষেত্রে ফোনের মাধ্যমে বিএলও তাদের যে সমস্যা সেটা সমাধান করতে পারতেন, কিন্তু এখন কমিশন মনে করছে যে এই 94 লক্ষ লোকের থেকেও বেশি লোককে হিয়ারিং এ ডাকা হতে পারে। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ভাগটা রয়েছে সেটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে উঠে আসছে, নতুন নতুন আরো তথ্য আসছে। এগুলোই যাচাইয়ের প্রয়োজনের জন্য এই 94 লাখ সংখ্যাটাও আরো বাড়তে পারে। স্বাভাবিকভাবে তাহলে কি হিয়ারিং নির্দিষ্ট দিনের মধ্যে সম্ভব? কমিশনে আসা নির্দিষ্ট দিনের মধ্যেই তারা হিয়ারিং কনক্লুড করতে পারে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল, বিভ্রান্ত করেছিল। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। তখন বড় মাকে হসপিটালে ভর্তি করতেন কে? যদি হিন্দু উদ্বাস্তুদের যদি এই মাটিতে কেউ অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারেন, তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। মতুয়া ভোট বড় বালায়, আর সেটা হারে মজ্জায় ঠাড়ে ঠোরে বুঝতে পারছেন
সকলেই। রাজনৈতিক বিশেষজ্ঞরা নানান ধরনের কথা বলছেন, রাজনৈতিক দলের তরফ থেকেও একাধিক প্রতিশ্রুতি, কিন্তু আখেরে কি হচ্ছে? এক পাটিগণিতের হিসেব বা এক ধরনের অঙ্ক করতাম, আপনাদের মনে আছে? সেই এক্স ধরে এই এক্স এর মানটা বের করতে হতো, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এক্স এর মান সেটা জানা আছে, কিন্তু উত্তরটা ওটাই কিনা সেটা জানা নাই। তার জন্য দেখতে হচ্ছে কত উত্তর উল্টিয়ে। ঠিক এই অবস্থায় দাঁড়িয়েছে মতুয়ারা। এসআইয়ের আবহে এই প্রশ্নে বিভ্রান্ত মতুয়াদের অনেকেই, কারণ তাদের নাগরিকত্ব আছে কিনা এটাই তারা জানেন না। ঠিক তখনই রাষ্ট্রপতি দরবারে গেলেন শান্তনু ঠাকুর। দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মতুয়া মহাসংঘের 6 সদস্যের প্রতিনিধি দলের। এদিকে রাষ্ট্রপতি দরবারে শান্তনু ঠাকুর, আর ওদিকে বনগাঁয় মতুয়া ধর্ম মহাসম্মেলনে বিরোধী দলনেতাদের বড় ঘোষণাটা করলেন সেখানে দাঁড়িয়ে। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ি মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার নিচ্ছে আর নেবে। এটা একটা বড় ঘোষণা, কারণ এই সার্টিফিকেট নিয়েই তো যত রাজনৈতিক চর্চা। এবং এবার বলছেন বিরোধী দলনেতা যে এই সার্টিফিকেট ইস্যু হচ্ছে এটা বৈধ, কারণ ভারত সরকার নিচ্ছে এবং নেবেও ভবিষ্যতে। ঠাকুরবাড়ি মতুয়া মন্দিরের সার্টিফিকেট, সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে, করবে। ঠাকুরবাড়ি মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার নিচ্ছে, নেবে। গত 25শে নভেম্বর ঠাকুরনগরে যান মুখ্যমন্ত্রী। সেদিন অবশ্য ঠাকুরবাড়িতে যাননি, তবে শান্তনু ঠাকুরের দেওয়া সার্টিফিকেট নিয়ে প্রশ্নটা তুলেছিলেন মুখ্যমন্ত্রী। সংঘের কার্ড দেন, সংঘের মেম্বার কাউকে করতে চান, সেটা হতেই পারে, কিন্তু আপনি কি করছেন? টাকা নিয়ে করছেন। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে 60,000 মানুষ সিএতে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে, একটা নাম বলুন। তাই একা ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল। ওই যে আগেই বললাম ভোট বড় বালায়, সেখানেই পাটিগণিতের হিসেব নিকেশে এখন মতুয়া ভোট। আপনাদের এই হিসেব নিকেশ একটু দেখাবো। এখনো অবধি 60,000 মানুষ সিএএ তে আবেদন করেছেন, 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট ইস্যু হয়েছে। বনগাঁয় গিয়ে দাবি শুভেন্দু অধিকারী, আর তখনই বলেন সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ি মতুয়া মন্দিরের সার্টিফিকেট সেটা ভারত সরকার নিচ্ছে আর নেবেও ভবিষ্যতে। সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে, করবে। এখনো পর্যন্ত বিজেপির কোনো নেতা বলতে পারলেন না এই হচ্ছে নোটিফিকেশন, যে নোটিফিকেশন অনুযায়ী আবেদন করলে মতুয়ারা নাগরিকত্ব তাদের থাকবে। তারা শুধু মুখে রাজনীতির কথা বলছেন, আর তৃণমূল কংগ্রেস বলছে যে মতুয়ারা বৈধ ভোটার এবং তাদের নাগরিকত্ব রাখতে হবে। শান্তনু ঠাকুরের দেওয়া সার্টিফিকেট, যেখানে শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে গেছে বলে গোসাই পাগল মতুয়া বাড়ির লোককে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। মাননীয় গৃহমন্ত্রীজিকে এটা নিয়েও জানিয়েছি যে যারা অ্যাপ্লিকেশন করছে এবং যে অ্যাকনলেজমেন্ট পেপারটা আছে, স্বীকৃতিপত্রটা, সেটা দেখিয়ে যদি করা যায় তাহলে খুব ভালো হয়। উনি বলেছেন আমরা ভাবছি বিষয়টা নিয়ে, কিছু না কিছু তো করতেই হবে। এবার পরে খবরে নজর রাখবো। অমর্ত্য সেনের সঙ্গে তার মায়ের বয়সের ফারাক 15 বছর, তাই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে তাকে নোটিশ পাঠানো হয়েছে, এমনটাই খবর কমিশন সূত্রে। 2002-এর তালিকায় অমর্ত্য সেনের নাম নেই, তার হয়ে ভাই শান্তভানু সেন ফর্ম ফিল আপ করেছেন। আজ শান্তিনিকেতনে তার বাড়ি থেকে নোটিশ দিয়ে আসেন বিএলও, তবে অমর্ত্য সেনকে শুনানিতে হাজিরা দিতে হবে না। 16ই জানুয়ারি বাড়ির যে কেউ শুনানিতে গিয়ে নথি জমা দিতে পারবেন, এটাও জানিয়ে দিয়ে আসেন বিএলও। কলকাতায় বিধ্বংসী আগুন লেগেছে পুরে ছায় আনন্দপুরের নোনাডাঙ্গা বস্তি। এখনো পর্যন্ত একাধিক দমকলের ইঞ্জিন তারা কাজ করছে। সুপ্রিয় আমাদের সঙ্গে সরাসরি আছে। সুপ্রিয়, কি অবস্থা এখন?
আমার ক্যামেরা পার্সন রজতকে প্রথমেই বলবো একটু ছবিটা দেখানোর জন্য। পেছনে এই যে নোনাডাঙ্গা বস্তি 108 নম্বর ওয়ার্ড আনন্দপুর থানা এলাকার এই বস্তি এলাকাটা কিন্তু সম্পূর্ণই বলা যেতে পারে আগুনে ভস্মীভূত হয়ে গেছে। সন্ধ্যে 6টা 15 থেকে 20 মিনিট নাগাদ আগুন লাগে, এমনটাই আমরা দমকলের তরফ থেকে জানতে পারছি। এবং তারপরে প্রথমে দমকলের 2টি ইঞ্জিন এবং এই মুহূর্তে প্রায় 8 থেকে 9টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুনকে নিয়ন্ত্রণে আনার যে কাজ সেই কাজ চালাচ্ছে। তার পাশাপাশি আনন্দপুর থানার পুলিশ পৌঁছে গেছে। আমার ক্যামেরা পার্সন রজত যে ছবি দেখাচ্ছে, এই যে বস্তি এলাকা, এই বস্তি এলাকার পাশে থাকা একটি গ্যারাজ যেখানে প্রচুর পরিমাণে মোবিল থেকে শুরু করে টায়ার সহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ মজুদ ছিল, সেই ঝুপড়িতে কিন্তু এখনো পর্যন্ত আগুন লাগেনি। প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ দিয়ে এই গ্যারাজটি তৈরি। সেই গ্যারাজে আগুন ছড়িয়ে পড়ার আগেই সেখানকার যে সমস্ত দাহ্য পদার্থ অর্থাৎ মোবিল থেকে শুরু করে টায়ার বা অন্যান্য সামগ্রী রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলার কাজ চালাচ্ছেন স্থানীয় থানার পুলিশ এবং স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু হাতে হাত মিলিয়ে একেবারে ছাই হয়ে গিয়েছে নিমেষের মধ্যে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন যতটুকু অবশিষ্ট আছে সেটা বাঁচিয়ে রাখার।